দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা যখন কথা বলছি তখন একটি ভয়াবহ শোক আচ্ছন্ন করে রেখেছে পুরো বাংলাদেশকে। বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি পুরো দেশে ছড়িয়ে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে তো বটেই, দেশের আপামর সাধারণ মানুষকে সেটি ছুঁয়ে গেছে। কারণ বেগম খালেদা জিয়া অনেকের কাছেই পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি তার জীবন জুড়ে প্রায় 41 বছরের রাজনীতি, তার 80 বছর বয়স। এই 41 বছর ধরে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি সংগ্রাম করেছেন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং নিজের জীবন দিয়ে তার যে দেশপ্রেম এবং দেশ ছেড়ে না যাওয়ার যে একটি অবস্থান, গণতন্ত্রের জন্য যে আপোষহীনতা, সেগুলো তিনি শেষ মুহূর্ত পর্যন্ত প্রমাণ করে গেছেন। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপি 7 দিনের শোক পালন করছে। সবচেয়ে বড় কথা, যে দিনটি নতুন একটি দিনে প্রবেশ করেছে বাংলাদেশ, অর্থাৎ বছরের শেষ দিন, সকাল 7টা বাজে এখন বাংলাদেশে। এই দিনেরই দুপুর 2টায় তার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউতে। পরবর্তীতে তার স্বামী প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহের পাশে তারকে দাফন করা হবে। মোটামুটি পুরো প্রস্তুতি সম্পূর্ণ করে আনা হয়েছে। পুরো দেশ থেকে নেতাকর্মীরা আসছেন প্রিয় নেত্রীর শেষবারের মতো তাকে বিদায় জানাতে। যদিও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেকে মনে করছেন খালেদা জিয়া মৃত্যু নেই, তার যে আদর্শ, তার যে পথ চলা, তার যে রাজনীতি, সেটি আগামী দিনের রাজনীতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে, অনুসরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আমরা আলাপ করব আমেরিকা তথা আমেরিকা কেন্দ্রিক ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধের যে প্রস্তাবনাগুলো চলছে সেটির অগ্রগতি কি, বিশেষ করে যখন রাশিয়া দাবি করছে ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এটির তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে তারা এবং একই সঙ্গে তারা বলছে যে এটির জন্য ইউক্রেনকে ভুগতে হবে। শুধুমাত্র শান্তি আলোচনা যে নস্যাৎ হয়ে যাওয়ার উপক্রম হয়নি, তারা পাল্টা হুমকি দিচ্ছে যতদিন বেঁচে থাকবেন জেলেনস্কি তাকে পালিয়ে থাকতে হবে। এই ধরনের হুমকিও দেশটির পক্ষ থেকে, রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরীকে। আপনাদের দুজনকেই স্বাগত। আলোচনার বড় একটি অংশ জুড়ে রাখতে চাই বাংলাদেশ তথা বেগম জিয়ার মৃত্যু। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই, বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন গতকাল ভোর 6টায়। তার মৃত্যুর ঘোষণাটি আসে। তার পুত্র তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বিএনপির হাল ধরেছেন, নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিল। সেই উচ্ছ্বাসের 5 দিনের মাথায় 25 তারিখ এলেন, 30 তারিখ মৃত্যুর ঘোষণা এলো। 5 দিনের মাথায় বিএনপিকে একটি ভয়ঙ্কর কিংবা ভয়াবহ শোকের খবর সামাল দিতে হচ্ছে। এই উৎসব এবং শোক দুটোকে কাটিয়ে সামনের দিনে বিএনপি বেগম জিয়ার আদর্শকে কতটা ধারণ করে এগিয়ে যেতে পারবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল আপনার প্রশ্নের জন্য। যদিও ব্যক্তিগতভাবে আমি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আমার স্পর্শকাতরতা বেশি, সেই দৃষ্টিকোণ থেকে বেগম খালেদা জিয়াকে জিয়া রহমানের পরে যেন অসাধারণ দলের না শুধু সারা দেশের রাজনীতিতে, বাংলাদেশি রাজনীতিতে একজন প্রচন্ড আন্তরিক, সৎ, নিষ্ঠাবান এবং প্রত্যয়ী দেশনেত্রী, জাতীয়তাবাদী হিসাবে তার বিদেহী আত্মার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা, সালাম এবং দোয়া জানিয়ে শুরু করলাম। বেগম জিয়ার এই অন্তর্ধান বা তার ইন্তেকালে তার বয়স হয়েছিল 80 বছর। 80 বছরে সাধারণত অনেক মানুষই আমাদের দেশে এখন বেঁচে থাকেন না। এই দেশেও তাই। এখন এভারেজ বাংলাদেশের মনে হয় গড় আয়ু প্রায় 70 থেকে 75।
সেই দৃষ্টিকোণে আপনি যদি দেখেন তাহলে ৮০ বছরে উনি চলে গেছেন, ইন্তেকাল করেছেন, এটা নিয়ে খুব একটা আলোচনার অবকাশ থাকে না। কিন্তু তবু তিনি গেলেন কিভাবে? বলতে গেলে এর আগের সরকারের নানা রকম মানসিক, শারীরিক, আত্মিক অত্যাচার, নির্যাতন নীরবে এই নেত্রী সয়েছে। এবং তিনি একটা জিনিস জুয়েল হয়তোবা আপনার মনে আছে, তিনি তার বিরুদ্ধে আনিত তথাকথিত একটা অর্থ আত্মসাতের মামলার শেষকালে উনি আপনার আদালতে গিয়েছিলেন হেঁটে, পায়ে হেঁটে। তারপর ওখান থেকে উনি জেলে গেছেন, জেল থেকে উনি বেরিয়েছেন হুইল চেয়ার। তো কেন তার এই অবস্থাটা হলো? আজকে এই মুহূর্তে এটা নিয়ে বেশি বলার অবকাশ নেই, বলতে চাইও না। এটা ইতিহাস, খালেদা জিয়ারকে নিয়ে ইতিহাস লেখার শুরু হলো, ইতিহাসের আরেক অধ্যায় লেখা শুরু। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এখন বাংলাদেশের বিশেষ করে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেনারেল জিয়া রহমানের পুত্র, বেগম জিয়ার পুত্র, উনি ভীষণ একটা ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হচ্ছেন কিংবা হবেন। তার নেতৃত্ব প্রমাণ করার একটা দারুণ একটা সময় এটা। উনি কিভাবে পারবেন? কারণ আপনি যদি চিন্তা করেন, তারেক জিয়া তো মাইনাস জিয়া বা মাইনাস খালেদা জিয়া কোনো অস্তিত্ব না। তারেক জিয়ার অস্তিত্বের মূলে আছে তার বাবা এবং তার মায়ের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দেশের প্রতি তাদের কর্তব্য পালন সততার সাথে। সেই সততাকে, সেই নিষ্ঠাকে, সেই কমিটমেন্টকে উনি কতটা ধারণ করতে পারবেন এই মুহূর্তে, আজকের 2026 বলেন, কারণ 25 তো প্রায় শেষ হয়ে গেছে, 26 সালের রাজনীতিতে, জুলাই উত্তর 2024 উত্তর রাজনীতিতে এটা তারেক রহমানের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ওনার সফলতা নির্ভর করবে ওনার নিষ্ঠা, সততা, এবং উনি যদি সত্যিকার ভাবে তার মা এবং বাবার আদর্শকে ধরে রাখতে পারেন এবং তার দল তাকে সহযোগিতা করে। অন্যথায় আমার আমার মনে হয় যে অসীমী সংকেত হয়তো আমরা দেখতে পাচ্ছি। জি কারণ এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিকভাবে অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা শুরুতেই বলছি। জি আপনি বলছিলেন যে আমার হয়তো মনে আছে যে বেগম জিয়া আদালতে গিয়েছিলেন পায়ে হেঁটে। হ্যাঁ, আমার স্পষ্ট করে মনে আছে। কারণ হলো তিনি যখন গাড়ি বহর নিয়ে আদালতের দিকে যাচ্ছিলেন তখন সংবাদ কভার করতে আমি সেখানে ছিলাম, এবং আমরা সংবাদকর্মীরা যখন তার গাড়ি বহরের সঙ্গে এগিয়ে যাচ্ছিলাম, কয়েক হাজার নেতাকর্মী সহ কাকরাইল মোড়ে পুলিশ প্রচন্ড টিয়ার সেল নিক্ষেপ করে এবং নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আমরা সংবাদকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। আমাদের স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা, কিভাবে তিনি আদালতে গিয়েছিলেন এতিমের অর্থ আত্মসাৎ মামলার, তথাকথিত যে মামলাটি দেয়া হয়েছিল সে মামলাটিতে। আমি ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে এই প্রসঙ্গে একটি বিষয় জানতে চাই, সেটি হলো বেগম জিয়াকে বলা হচ্ছে তিনি জাতীয় ঐক্যের প্রতীক, অর্থাৎ তার কাছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আশ্রয় ছিল, প্রশ্রয় ছিল, অন্যরা তার কাছে ভরসা পেত। এবং আমরা দেখেছি যে যেহেতু প্রধান বিরোধী দলের ভূমিকায় বিএনপি দীর্ঘদিন ধরে ছিল, সেক্ষেত্রে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল সবাই একজোট হয়ে আজকে বাংলাদেশের রাজনীতিতে যারা মুখোমুখি বিএনপি, জামাত এবং অন্য জোটগুলো, তারা একজোট হয়ে কাজ করেছেন, বেগম জিয়ার নেতৃত্ব মেনে কাজ করেছেন। বেগম জিয়ার নেতৃত্ব মেনে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সরকার গঠন হয়েছিল। এই জামাতের নেতারাই সেখানে ছিলেন, জামাতের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল অর্থাৎ নিজামী সাহেব ও মুজাহিদ সাহেব দুজনই বেগম জিয়ার নেতৃত্বে সেই সরকারে ছিলেন। বাট এখনকার বিএনপিকে বলা হচ্ছে যে সেই জাতীয় ঐক্যের প্রতীক হওয়ার মতো নেতা হয়তো বিএনপিতে নেই বলেই যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তাদেরকে বিএনপি একসাথে একত্র করে জোটবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যেতে পারছে না। এটি সামনের দিনে এই যে বেগম জিয়ার শূন্যতা, নতুন নেতৃত্ব তৈরি হবে নিঃসন্দেহে, কোনো নেতৃত্বই সে সারা জীবন থাকবে না, সেই চ্যালেঞ্জটা বিএনপির জন্য কতটা কঠিন হবে এখন? বাংলাদেশ তো এখন একটা
খুবই একটা নাজুক সময়, খুবই একটা জটিল সময় পার করছে। এই সময়ে আপনার খালেদা জিয়ার মানে মৃত্যু বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু আবার এদিক থেকেও এটা সত্যি যে এই যে আমি যদি শুধু খালেদা জিয়ার কথাটা চিন্তা করি, তার যে একটা 4 দশকের তার যে রাজনৈতিক ক্যারিয়ার ছিল, তার পরিসমাপ্তি একটা খুব ভালো সময়ে তার জন্য হয়েছে। বিএনপির জন্য হয়তো এই সময়টা ভালো না, কিন্তু তার নিয়ে মানে আপনার শেখ হাসিনার সরকার পতন দেখে গেছেন। তারপরে কি বলবো, মানে মনে হচ্ছে যে একটা অধ্যায় শেষ হলো বাংলাদেশের। এবং আরেকটা জিনিস এখানে বলতে হবে যে উনি রাজনীতিতে আসার পরে আপনার প্রথম যখন একটা মানে অনেক ইভেন্টফুল সময়ের সাথে উনি জড়িত। এরশাদ সরকারের পতন হলো, উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারপর আপনার মানে উনার উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুবই একটা জরুরি জায়গা ছিল, যেটা আপনি প্রশ্ন করছেন। আমরা দেখছি যে বিএনপি অনেক সময় অনেক দলের সাথে, এমনকি এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনার আওয়ামী লীগের সাথেও তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পেরেছিল। এখন প্রশ্ন হচ্ছে উনার যে, এবং আরেকটা জিনিস বলা হয়, উনার যে রাজনীতির যে মানে উনি যেভাবে করেছেন একটা শালীন রাজনীতি, এই ধারাগুলো বিএনপির পরবর্তী নেতারা বজায় রাখতে পারবে কি? আমার কাছে মনে হয় যে উনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তার থেকেও এখন হয়তো বিএনপির যে নেতা তারেক রহমান, তার তার চ্যালেঞ্জ গুলো আরো বেশি কমপ্লিকেটেড। হ্যাঁ, কিন্তু এখন উনাকেও অনেক প্রজ্ঞার সাথে এই জিনিসটার মোকাবেলা করতে হবে। উনাকেও এমন ভাবে করতে হবে আপনার মানে বিএনপি যদি এই ইলেকশনে, সামনের ইলেকশনে জিততে চায়, তাহলে যে জিনিসটা ওদেরকে স্ট্র্যাটেজিকলি করতে হবে, আওয়ামী লীগের যারা ভোটার ছিল, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই ভোটগুলো যাতে তারা পেতে পারে। আবার এই সাথে এই ভোটগুলো পাওয়ার জন্য তারা যাতে এমন কোনো কিছু না করে যে বিএনপির ভোটগুলো তারা না হারায়, এবং তাদেরকে প্রতিযোগিতা করতে হবে এই জামাত, এনসিপি এগুলোর সাথে। তো এগুলোর জন্য অনেক রাজনৈতিক প্রজ্ঞার দরকার। আমি ঠিক জানি না এই তারেক রহমান মানে এই এই প্রজ্ঞাটা ধারণ করেন কিনা, কারণ এই গত এই জুলাই অগাস্ট আন্দোলনের পর, সরকার পতনের পর বিএনপির যে ভূমিকাগুলো দেখছি, সেখানে কিন্তু অনেক জায়গাতেই আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা এবং স্ট্র্যাটেজির অভাব। কিন্তু এখন বাংলাদেশের এরকম একটা সময়ে আমরা চাই যে এমন একটা কোনো নেতা আসুক, যে যিনি অন্যান্য দলের সাথে একটা সংহতিপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করতে পারেন এবং দেশকে একটা কোনো একটা কি বলবো মানে একটা স্টেবিলিটির একটা জায়গায় নিয়ে যেতে পারেন। এখানে অবশ্যই এটা বলবো যে তারেক রহমান বারবার এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, কিন্তু শুধু প্রতিশ্রুতি আপনার জরুরি না। অনেকটা আমি বলবো যে তারেক রহমানের, যদিও তার লেটেস্ট যে স্পিচ গুলো শুনেছি সেগুলো অনেক বেশি ম্যাচিওর, তারপরও জিয়ার রহমানের যে একটা ক্যারিশমা ছিল, বা খালেদা জিয়ারও একটা অনেক বড় একটা গ্রহণযোগ্যতা ছিল, তারেক রহমান এখনো সেখানে পৌঁছাতে পারেননি। হয়তো পারবেন, কিন্তু এখনো পারেননি। কাজে এই ইলেকশনটা বিএনপির জন্য অনেকটা আপনার মানে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মতো। এই ইলেকশনে তাদেরকে পুরোপুরি যদি নাও জিতে, তাদেরকে এমন ভাবে জিততে হবে, মানে অনেকখানি এগিয়ে জিততে হবে, না হলে কিন্তু তারা যেই আওয়ামী লীগের শূন্যস্থান তারা যেটা পূরণ করতে চায় বাংলাদেশের একটা অনেকটা প্রধান রাজনৈতিক দল হিসেবে, সেই জিনিসটা তারা পূরণ করতে পারবে। জি, মাহমুদ রেজা চৌধুরী, আমরা এর মধ্যে দেখছি যে বেগম জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীবদের জয়, তারাও শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ হয়েছে আরো বিভিন্ন জায়গা থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো শোক প্রকাশ করেছে। রাজনীতিতে এই শেখ হাসিনার শোক প্রকাশকে আপনি কিভাবে দেখছেন? কারো মৃত্যুতে যে কেউ শোক প্রকাশ করতে পারে, মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে এতে কোনো আপত্তি কিছু দেখা নাই। এবং আমি এটাকে মনে করি না যে এটা কোনো মানে গর্হিত কাজ হয়েছে বা এটাকে খুব নেতিবাচক দৃষ্টিতে দেখতে হবে। বরং এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারলেই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেওয়া। ঠিক আছে, কারণ আপনি হয়তো লক্ষ্য করেছেন যে তারেক জিয়া প্রথম ঢাকাতে নেমে 17 বছর পর উনি কিন্তু যে 21 মিনিটের, অনেকের মতে 18 মিনিটে যে বক্তৃতা দিয়েছিলেন, সে বক্তৃতায় কিন্তু তিনি অনেক কথা বলতে পারতেন যদি আওয়ামী লীগের মতো রাজনীতি কথা বলতেন।
উনি কিন্তু একবারও আওয়ামী লীগের কথা বলেন নাই, শেখ হাসিনার কথা সমালোচনা করেন নাই, ভারতের সমালোচনা করেন নাই, বরং উনি ঐক্য, শান্তি এবং একতাবদ্ধতার কথা বলছেন। অতএব এখানে যদি খালেদা জিয়া আর মৃত্যুতে যদি শেখ হাসিনা তাকে তার এই 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 অবস্থায় যদি তাকে শোকবাণী দেন বা তার সাথে যদি তার অনুভূতি শেয়ার করেন এবং আপনার জয়ও যদি শেয়ার করেন, করতেই পারেন, এটাকে আমি খুব একটা খারাপ কিছু বলে দেখি না। তবে একটা কিছু মনে রাখতে হবে যে উত্তেজিত না হওয়া, এবং আমাদের মিডিয়াতে একটা ব্যাপার আছে অপপ্রচার ছড়ানো, এটা থেকে যেন আমরা বিরত থাকি এবং এই অপপ্রচারকে যেন আমরা প্রচার বলে মনে না করি এবং সবকিছুকে ইতিবাচক ইতিবাচক হিসেবে দেখার কিন্তু দৃষ্টান্ত খালেদা জিয়া নিজেই রেখে গেছে। আপনার নিশ্চয়ই মনে আছে, সালটা আমার এই মুহূর্তে মনে আসছে না, যে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার যে টেলিফোন আলাপ চলছিল মানে মিডিয়াতে প্রকাশ্যে একটা ইলেকশনের সময়, ইলেকশনের ঠিক আগে আগে নির্বাচনে আসার আগে ব্যাপারে। হ্যাঁ, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে খালেদা জিয়া যথেষ্ট মানে কোনো অভিনয় করেন। সেখানে যদি আপনি দেখেন মানে শেখ হাসিনাকে, তার কিন্তু প্রতিটা প্রশ্ন ছুড়ে ছিল সে খালেদা জিয়ার কাছে যাতে উত্তপ্ত করার জন্য। না মানে ওটা তো ছিল একটা স্যাবোটাজ। স্যাবোটাজ মানে হলো শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রীর দায়িত্বে, তিনি জানতেন গোয়েন্দা সংস্থাগুলো কিংবা তার পক্ষ থেকে এটি রেকর্ড করা হচ্ছে এবং এটি ছড়িয়ে দেওয়া হবে। এটি তো নিঃসন্দেহে শেখ হাসিনার অমতে ছড়ানো হয়নি, শেখ হাসিনার মতামত নিয়ে ছড়ানো হয়েছিল মিডিয়াতে। তো খালেদা জিয়া জানতেন না, শেখ হাসিনা জানতেন, তাই তিনি সেইভাবে অভিনয়টা করেছিলেন। একটা মানে নাটক উনি করেছেন। আপনি সেখানেও দেখেছেন যে খালেদা জিয়া তার সম্ভ্রম, তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, তার ধৈর্যকে তিনি কিভাবে প্রমাণ করেছেন মানুষের। কারণ মানুষ তো আর বোকা না। আপনার নেতা নেত্রী ভাবতে পারে অনেক সময় আমি এদেরকে বোকা বানিয়ে দিলাম, কিন্তু মানুষ তো আর বোকা না। মানুষ ঠিকই বুঝতে পারছে কি মেসেজ আপনি থ্রো করছেন। আমি মনে করি যে শোক বার্তার কথা যদি আপনি বলেন, এই শোকে যে কেউ আপনাকে শোক বার্তা দিতে পারে, প্রকাশ করতে পারে, এটা মানবিকতা। এটার পিছনে রাজনীতি খুঁজতে গেলে আমরা আমাদের সময় নষ্ট করব, এটার পিছনে রাজনীতি করতে গেলে আমরা আসলে ওই যে বলে সে মানে কিছু করতে গিয়ে সাপ বের করি, সেটা হবে। বরং এটাকে ওয়েলকাম করা উচিত। ওয়েল, whatever it is done, past is past. Let us look forward and march forward to build up the new Bangladesh. ডক্টর মেহনাজ মোমেন, সেটা হলো আমরা পাশাপাশি দেখছি তার জানাজায় যোগ দিতে বিভিন্ন দেশের, ভারত, পাকিস্তান, ভুটান পররাষ্ট্রমন্ত্রীরা আসছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক জানিয়েছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা তাদের শোক বার্তায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিঃসন্দেহে অনেকদিন পর তাদের হয়তো সাক্ষাৎ হচ্ছে এবং তারা বাংলাদেশে এসেই সেই সাক্ষাৎটা তাদের হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের পরস্পর বিরোধী যে এখন ট্র্যাক করার একটা প্রবণতা তৈরি হয়েছে, কেউ বলছেন পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে, কেউ বলছে ভারতের বিপক্ষে একদম জায়গায় দেওয়া যাবে না। সেই জায়গায় বেগম জিয়ার মৃত্যুটাও কি এক ধরনের ঐক্যের জায়গা তৈরি করলো কিনা আশা করি। আর আরেকটা জিনিস কি, কারণ রাজনীতিতে এরকম যে একটা কি বলবো মানে এরকম যে একটা সুযোগ আসলো যেখানে সবাই একত্রিত হতে পারবে এবং একটা কনফ্লিকচুয়াল না বরং একটা মৃত্যুকে কেন্দ্র করে একটু ধরেন স্মৃতিচারণ বা একটু লেস কনফ্লিক্টের জায়গায় যাওয়া যাবে, সেটা বাংলাদেশের জন্য ভালো। এবং আমার কাছে মনে হয় যে আমি ইলেকশন নিয়ে খুব ভয়ে ছিলাম যে ইলেকশন হয় কিনা, এখন আমরা নানা ধরনের আপনারা মানে ভায়োলেন্স দেখছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ঘটনাটির জন্য আমার কাছে মনে হয় যে একদিক থেকে বাংলাদেশে আবার একটা কি বলবো মানে একটা ঐক্যর মতো একটা জায়গা তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে এক নম্বর কথা উনি মারা গেছেন, দুই নম্বর কথা উনি এতদিন ক্ষমতায় ছিলেন না, কাজে ক্ষমতায় থাকার সময় উনার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল এখন আমরা সবাই সেগুলো হয়তো ভুলেও গেছি। প্লাস এটা বলতে হবে যে অন্যান্য আমাদের যে সমস্ত রাজনৈতিক নেতা দেখেছি, নেতা নেত্রী এসছেন, তার তুলনায় অনেক দিক থেকে আপনার খালেদা জিয়া অনেক পরিমিতি, অনেক আপনার মানে সংযম এগুলো উনি দেখিয়েছেন এবং এই মুহূর্তে মানুষের কাছে এই স্মৃতিগুলোই আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজে উনার মৃত্যু আমার কাছে মনে হয় একদিক থেকে একটা ঐক্যর মতো তৈরি করেছে এবং আমি এটা আমি জানি না, মানে এটা মানে আমি আশা করছি যে এইটাও আপনার একদিক থেকে এই সামনের ইলেকশনটাকে একটু স্মুথ করবে।
মেহরাজ মোমেন, আপনার ঐক্য থেকে অনেকের বিষয়ে আমরা আলোচনা করব, এবং আপনি যেভাবে আশাবাদী হয়েছেন, এতটা আশাবাদী হতে পারলে আমরা নিজেরও হয়তো খুশি হতাম, কারণ না আমি এর মধ্যে জানি জি এই আশা, জি মানে আমি কি বলবো, মানে রেশনালি না, মানে হ্যাঁ, আমি ইমোশনালি আশাবাদী হচ্ছি আর আশাবাদটা কি। হয়তো আমরা, যে কোনো সচেতন নাগরিকই আসলে এই আশাবাদটা করা উচিত। তো আপনার এই ঐক্য থেকে অনেকের বিষয়ে যাই আমরা, সেটি হলো যে একজন নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন যে বেগম জিয়ার মৃত্যুতে নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে তফসিল ঘোষণা কি একটু এদিক সেদিক হতে পারে কিনা তার মৃত্যুর কারণে, তারা জানিয়েছেন যে না, সেটি হবে না, এবং বাংলাদেশ নিঃসন্দেহে বেগম জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে নির্বাচনের পথে হাঁটবে। সেই নির্বাচনের একটি জোট হয়ে গেল জামায়াত এবং এনসিপির মধ্যে। আপনার কাছে যেটি জানতে চাই, জামায়াত এবং এনসিপির যে জোটটি হলো, হুম। কেউ কেউ বলছেন যে এনসিপি আসলে ঘরের ছেলে ঘরে ফিরে গেল কিনা। আচ্ছা, অনেক দিক থেকে আমি বলবো যে এই জুলাই অগস্ট আন্দোলনে জামাতের যে অনেক উপস্থিতি ছিল, সেটা তারা জামাত হিসাবে উপস্থিত না হলেও তারা যে উপস্থিত ছিল সেটা আমরা জানি। হ্যাঁ, তাদের যে পার্টিসিপেশন ছিল। এনসিপিরও বহু জিনিস আমরা জানি, তাদের সাথে এরকম অনেক জামাতের ওভারল্যাপ ছিল। তো এটা এখন এনসিপি দাবি করছে তারা স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসটা, এই আতাতটা করেছে ইলেকশনের কারণে। আচ্ছা, আমার কাছে মনে হয় একদম আইডিয়াল হতো এনসিপি যদি নিজেকে প্রথমে একটা পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করত। তারা খুব কম সিট পেলেও তারা তাদের আলাদা আইডেন্টিটিটা প্রতিষ্ঠা করে একবার বা দুবার পর তারা কিন্তু আরো অনেক বিপুল ভোটে জয়লাভ করতে পারতো। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এরকম যে আমরা খুব কম সময়, খুব শর্ট স্প্যান দেখি। ওদের সবারই মনোযোগ এখন এই ইলেকশনটাই কি হবে। একটা পার্টিকে দাঁড় করানোর জন্য আপনার আরো অনেক সময়, আরো অনেক আপনার মানে স্যাক্রিফাইস, অনেক কিছু করতে হয়, সেটা করার জন্য কেউ রাজি না। তো এই মুহূর্তে তারা বলছে স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু আসলে মানে কিছুটা হয়তো স্ট্র্যাটেজি, কিন্তু আসলে জামাতের অনেক আদর্শের সাথে এনসিপির আদর্শের তেমন কিছু দ্বিমত নাই। কাজেই এই ক্ষেত্রে মানে আমি আমি এটুকু বলবো যে আমি একটু আশ্চর্য হই। ওকে, মাহমুদ রেজা চৌধুরী, সেটি হলো যে মেহনাজ মোহন বলছিলেন যে আদর্শের জামাত বিএনপির খুব একটা অমিল নেই। এটা না, আমরা যদি এনসিপি, জামাত এনসিপি। এনসিপি আমরা যদি এটাকে একটু ইতিবাচক ভাবে নিই, যে হ্যাঁ, জুলাইয়ের ব্যাপারে জামাত যে ধরনের বিষয়গুলো চাইছে, এনসিপিও সে ধরনের বিষয়গুলো চাইছে। গণভোটের ব্যাপারে জামাত যেভাবে চাইছে, এনসিপিও সেভাবে চাইছে। উচ্চকক্ষের ব্যাপারে জামাত যেভাবে চাইছে, এনসিপিও সেভাবে চাইছে। কিন্তু উল্টো করে যদি একটু বলি, সেটি হলো বিএনপি চাইছে না এনসিপি কিংবা জুলাইয়ের যে বিষয়গুলো, জুলাইয়ের শক্তিগুলো থেকে বিএনপি ক্রমাগত দূরে সরছে। জুলাইয়ের বিরোধী শক্তিগুলোকে বিএনপি ক্রমাগত আলিঙ্গন করছে। আপনি বলছিলেন যে জাতীয়তাবাদের ব্যাপারে আপনার এক ধরনের স্পর্শকাতরতা আছে। সেই জায়গা থেকে মনে হয় কি যে 12ই ফেব্রুয়ারির আগে এটি ক্রমশ আরো প্রকাশ্য হবে যে জুলাইয়ের বিরোধী শক্তি বলতে যাদেরকে বোঝানো হচ্ছে, ভারত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এখন পর্যন্ত যাদেরকে অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে বিএনপি আরেকটু কাছে টেনে নেবে। শুরুতে বলি, আমি ডক্টর মেহরাজের বক্তব্যের সাথে অনেকটাই একমত। যে অ্যানালিসিসটা করলেন জামাত এবং এনসিপির সখ্যতার ব্যাপারে এবং তাদের পক্ষে এবং বিপক্ষের যে বিষয়গুলো আছে বাস্তবতায়, সেগুলো নিয়ে আমি একমত। তবে আমি বিষয়টাকে জুয়েল, ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত, আমি আগামী বাংলাদেশকে একটা জুলাই আন্দোলন কেন্দ্রিক জুলাই 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 এইভাবে না দেখে আমি দেখতে চাই আমরা কি শিক্ষা অর্জন করলাম, কেন জুলাইটা ঘটনা ঘটলো, সেই শিক্ষাটা কিছু গণতন্ত্রের পক্ষ শক্তির দ্বারা, গণতন্ত্রের পক্ষের সমস্ত শ্রেণী শক্তিগুলো দ্বারা, এবং বৈষম্য, সব রকম বৈষম্য বাংলাদেশ থেকে মুক্ত পাক, এবং একটা নির্ভেজাল বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ প্রায় বলি, এই জিনিসটা যেন স্ট্যাবলিশ হয়। আমরা এই জিনিসটাকে স্ট্যাবলিশ করার জন্য মনে হয় বেশি বেশি এই কথাগুলো যেন যদি বলি, জুলাই 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 বলে সেখানে একটা মানে একটা পার্থক্য সৃষ্টি করা, যেমন আমরা 71 নিয়ে কথা বলতে গেলে খালি 71 71 বলি, 71টাকে একটা বড় দাগে দেখিয়ে 71-এর যে মূল স্পিরিট ছিল সেইখান থেকে দূরে সরে যায়। এবং সেই স্পিরিটটাকে আমি মনে করি যে এই জুলাইতে যে স্পিরিটটা ছিল, যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করব,
আমরা স্বৈর শাসন থেকে আমরা দূরে সরবো এবং আমরা বৈষম্য রাজনীতি থেকে নিজেদেরকে মুক্ত করব, সেই বিষয়গুলোকে যদি আমরা প্রাধান্য দেই এবং সেই বিষয়টা যদি যারা এখন রাজনীতি করতে আসছেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা যদি সেটাকে বেশি ফোকাস করি, তাহলে আরেকটা মেসেজ যায়। কিন্তু শুধু জুলাই জুলাই বলবে, ওখানে একটা কাউন্টার রেভলিউশনের একটা বিষয় থেকে যেতে পারে। তো সেইটাকে অ্যাভয়েড করা উচিত রাজনীতিতে আপাতত এই মুহূর্তে। আর যেটা বলছেন বিএনপি কি ক্রমান্বয়ে জুলাই কিংবা জামাত এদের থেকে নিজেদেরকে দূরত্বে নিয়ে যাচ্ছে কিনা, আমি একটু ঘুরে বলতে চাই যে বাংলাদেশের জামাত বলেন কিংবা বিএনপি বলেন কিংবা ধরেন এক সময় আওয়ামী লীগ বলেন, এদের কারোই জোট করে কোনো নির্বাচন করার প্রয়োজন নেই। এরা যদি মনে করে তারা দেশপ্রেমিক, তারা দেশের মানুষের কাছে তারা পরিচিত, জামাতও পরিচিত, বিএনপিও পরিচিত, আওয়ামী লীগও পরিচিত, যদি মনে করে আমরা এককভাবে নির্বাচন করব, সেটা মোর বেটার। এবং আমি ডক্টর মেহের সাথে একমত যে এনসিপি এর উচিত হয় নাই বা উচিত ছিল না এই মুহূর্তে রাজনীতিতে প্রবেশ করে রাষ্ট্র ক্ষমতায় চলে আসে। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা প্রমাণ করে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেইখান থেকে তার সরে গেছে। তারা ওই ক্ষমতাটাকে মনে করছে যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের মানে হচ্ছে ক্ষমতা। পরিবর্তনের মানে কিন্তু ক্ষমতা না। ক্ষমতার পথে আপনি হাঁটতে পারেন, আপনি 3-4 বছর 5 বছর আপনি বাংলাদেশের মানুষের মাঝে যান, আপনি আপনার আদর্শ পৃষ্ঠাকে প্রমাণ করেন একক দল হিসেবে। এনসিপি অ্যাজ এ ওয়ান পার্টি, সিঙ্গেল পার্টি হিসেবে আসুক, কারণ তারা তো একটা নতুন কিছু এনেছে, 24 বছর পর বা 15 বছর পর একটা নতুন কিছু দিচ্ছে। সেই নতুনটা আসলে কি নতুন, এটার পিছনে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে না। এটা আমি মনে করি যে সেই অর্থে যদি বিএনপি যদি কোনো কারণ, স্ট্র্যাটেজিক কারণ হোক বা তাদের অপছন্দের কারণ হোক, জুলাই যারা আন্দোলন করছেন তাদের থেকে নিজেদেরকে দূরত্ব রাখেন, খুব আপত্তির কিছু না। কারণ জুলাইয়ের ওই আপনি যদি খুব গভীরে যান, জুলাই এনসিপি, এখন তো জুলাই আন্দোলন বলতে বোঝা যাচ্ছে এনসিপি, সেই এনসিপি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের মনে সেইভাবে জায়গা করে নিতে পারে নাই যে তারা বিএনপির বিকল্প হবে কিংবা আওয়ামী লীগের বিকল্প হবে কিংবা জামাতের বিকল্প হবে। সেটা এনসিপি এখন অর্জন করতে পারে না। এটা করতে তাদের আরো বহু বছর পথ হাঁটতে হবে। প্রফেসর মেহনাজ মোমেন, সেটি হলো জামাত এবং এনসিপি যে জোটটি করেছে, আমরা দেখলাম শুধুমাত্র এনসিপি নয়, সঙ্গে আরো কিছু রাজনৈতিক দলও গিয়েছে, এবি পার্টি, এলডিপি, অর্থাৎ 8 দল থেকে 12 দল হয়েছে। সেখানে এনসিপি যেমন আছে, একসময় জামাত থেকে বের হয়ে গঠন করা এবি পার্টি, তারাও ফিরেছে। অন্যদিকে একেবারে এই কর্নেল অলি আহমদ বীর বিক্রমের মতো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার দলও এখন জামাতের সঙ্গে জোট করছে। এই ঠিক কিছুই মার্কা না, মানে বিভিন্ন আদর্শ এক স্রোতে মিলেছে। এই জোটটার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? এটি কি বিএনপির বিকল্প ক্ষমতায় যাওয়ার মতো জোট হতে পারবে, নাকি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তারা ক্ষান্ত হবে? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো জিনিস বলছি। 1 নম্বর কথা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল দেখেন, হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইভেন এখন আমি দুঃখের সাথে বাম দলদেরকেও আমি অন্তর্ভুক্ত করছি, এদের কারোরই তেমন আদর্শিক পার্থক্য নেই। এখন যেই সমস্ত জিনিস তারা যখনই জোট বাঁধছে, এই প্রতিটাই স্ট্র্যাটেজি। একটু আগে যেটা এই আরেকজন বক্তা বলছিলেন যে বিএনপি জুলাই আন্দোলন থেকে সরে যাচ্ছে কিনা, তারা যদি সরে যায় সেটারও একটাই স্ট্র্যাটেজি, তারা চাচ্ছে যে ভোটাররা আওয়ামী লীগকে ভোট করতো তারা তাদেরকে আকৃষ্ট করতে চাচ্ছে। হ্যাঁ, এই মানে আমি যেটা দেখছি যে আপনার রাজনীতিতে এদের কারোরই কোনো আলাদা কোনো আদর্শ নাই। প্রত্যেকের আপনার ফোকাসটা হচ্ছে যে এই সামনে যে নির্বাচনটা আছে, শুধু সেই নির্বাচনটা কিভাবে জিততে হবে, এবং এই নির্বাচনটা জিতার জন্য তারা এমন স্ট্র্যাটেজিও নিতে তারা রেডি, যে স্ট্র্যাটেজির কারণে পরবর্তী নির্বাচনে তাদের ক্ষতি হতে পারে। এই কারণে আমি বলবো এই জোটগুলো মানে সবারই আপনার খুব শর্ট টার্ম স্ট্র্যাটেজি, মানে আগে ক্ষমতায় যেতে হবে, আগে যেতে হবে, পরের কথা ভাবার দরকার নেই, সময় নেই। পরের কথা পরে। তখন এই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে মানে তারা বিএনপি, এখন তো যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি সবচেয়ে বড় দল, বাকি দলগুলো একসাথে হয়ে তাদেরকে প্রতিহত করা বা তাদের থেকে যতটা ভোট পাওয়া যায় এটা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে ইলেকশনের পরে একটা এমন সরকার হবে যেটা জোট করতে হবে। কেউ হয়তো
ওরকম বড় মেজরিটি পাবে না, সেটা হয়তো একদিক দিয়ে খারাপ না। আবার মানে যেটা যেটা সবচেয়ে চিন্তার কথা, যে আমরা এই এত বড় একটা আন্দোলন, এত মানুষের আত্মত্যাগ হলো, হ্যাঁ, কিন্তু শুধু ক্ষমতায় যে কে আছে সেই জিনিসটা বদল করলে সেটার স্পিরিটটা তো একদমই ধারণ করা যায় না। সেটা সবচেয়ে বড় কথা। এই যে গণতন্ত্র থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। তখন যেই ক্ষমতায় যাক না কেন বা যারাই ক্ষমতায় যাক না কেন, তারা যদি ওই জিনিসটা তাদের প্র্যাকটিস না করে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তো মানে আওয়ামী লীগ গিয়ে অন্য একটা সরকার আসলো এবং তারা যদি একই কাজ করে, তাহলে মানে তাহলে কি লাভটা হলো? হ্যাঁ, এবং মানে মধ্যখানে 1400 মানুষ মারা যাওয়ার দরকারটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবং আরেকটা কথা যেটা আপনি বলছিলেন জুলাই আন্দোলনের কথা, যে একাত্তরকে যেরকম ভাবে একটা সিম্বলিজম করে একাত্তরের স্পিরিট থেকে একাত্তরকে আলাদা করে ফেলা হয়েছে, জুলাই আন্দোলনকেও অনেকটা তাই করা হচ্ছে, যে জুলাই আন্দোলন বললেই অনেক কিছু বৈধ হয়ে যায় এবং ওইটাকে একটা পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে কে এটার পক্ষে কে এটার বিপক্ষে। আমরা কিন্তু দেখেছি গত 15 বছরে শেখ হাসিনার সরকার আমাদের স্বাধীনতা যুদ্ধের, আমাদের একাত্তরের স্পিরিট থেকে একাত্তর মানে বারবার ওই কথাটি ব্যবহার করেছেন, কিন্তু ওই স্পিরিট থেকে ওই কথাটিকে আপনার বিচ্ছিন্ন করে ফেলেছেন। তো জুলাই আন্দোলনের ক্ষেত্রেও এটা হওয়ার সমূহ সম্ভব। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে ছোট্ট করে জানি এই বিষয়টা নিয়ে, সেটা হলো যে কর্নেল অলি আহমেদের মতো মানুষ, এলডিপির কথা বলছি, তারা সম্ভবত 2টি কি 3টি সমঝোতার মাধ্যমে আসন পেয়েছে। আমি যেটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে তিনি তার সেই চট্টগ্রামের চন্দনে এসে দাঁড়ালেই তিনি জিতেন, যে দল থেকে জিতেন না কেন। সেখানকার মানুষজন তাকে পছন্দ করেন। তিনি এলাকার অনেক উন্নয়নও করেছেন যোগাযোগ মন্ত্রী থাকার সময় বিএনপি আমলে। সবকিছু মিলে তাকে কেন, বা আমরা তো দেখতাম যে তিনি হয়তো বিএনপির সাথে এর আগে আন্দোলন সংগ্রাম সেগুলোতে জড়িত ছিলেন, তাকে কেন জামাতের মতো দলে এসে যোগ দিতে হবে? কোথাও কি এমন কোনো বার্তা বহন করছে কিনা যে জামাতই ক্ষমতায় যাচ্ছে, সেখানে যোগ দিলে মন্ত্রী হওয়ার সুযোগ আছে? কারণ এমপি তিনি এমনিতেই হবেন বলে আমরা ধরে নিচ্ছি। দেখেন, আমাদের 54 বছরের রাজনীতির ইতিহাসটাই কিন্তু ক্ষমতা কেন্দ্রিক। সেটা আপনি 72 সাল থেকে যতবার সরকার এসছে, যতবার সরকার গেছে, তাদের মূল লক্ষ্যটাই ছিল পাওয়ার। অনেকে বলতে পারে রাজনীতি করলে তো পাওয়ারটা সেন্ট্রালাইজ থাকবেই, পাওয়ারই মূল কথা থাকবে, কিন্তু সেই পাওয়ারটা কি জনগণকে পাওয়ার মানে ক্ষমতায়ন করা, নাকি আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার দলকে মানে ক্ষমতায়ন করা? তো কর্নেল ওয়ালির একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন সৎ মানুষ ব্যক্তিগতভাবে, এবং উনি ব্যক্তি হিসেবে যতটা ভালো, ওনার দল গঠনে সেই ক্যারিশমা তার সেটা না। এলডিপির পেছনে তার যদি থাকতো, তাহলে এলডিপি আরো বেশি আপনার মানে এটা ওয়ান ম্যান আর্মির মতো একটা দল, মানে উনি কেন্দ্রিক একটা দল, উনি যেদিকে যান দল সেদিকে যায়, এবং শুধুমাত্র ওনার আসনেই জিতে, এমন একটা দল। হ্যাঁ, এবং 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 সেই অর্থে উনি হয়তো ভাবতে চাচ্ছেন যে এতদিন রাজনীতি করলাম, এবার যদি একটু মন্ত্রী হতে পারি। না মানে মন্ত্রী, আমি সেই পয়েন্টেই আসতেছি, মন্ত্রী হতে হলে তো ওনাকে ক্ষমতায় যারা যাবে সেদিকে যেতে হবে। তো উনি জামাতের দিকে গেলেন, ক্ষমতায় যাচ্ছে এমন বার্তা মানে ইঙ্গিত বহন করে কিনা? হয়তো বা তার কাছে মনে হচ্ছে, তবে এটা অনেকেই মনে করে, শুধু আমি আপনি না, অনেকেই মনে করছে যে হয়তোবা জামাত মানে নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারে, অথবা একটা নিরঙ্কুশ একটা ভোট পেয়ে হয়তো সেকেন্ড আপনার পার্টি বা স্ট্যান্ড হিসেবে থাকতে পারে। অতএব সেই হিসাবে যদি জামাতের সাথে থাকা যায়, তাহলে হয়তো জামাত তাকে কিছুটা সেই হালুয়ার ভাগ দিলেও দিতে পারে। তার লক্ষ্যটা এখন দেশ সেবা, জনসেবা বা সমাজ সেবার চাইতে তার নিজের সেবা, তার নিজের মন্ত্রিত্ব, নিজের পাওয়ারটাকে আমার মনে হয় যারাই এখন এই রাজনীতিতে আসছেন তাদের মূল লক্ষ্য। তবে এলডিপির কর্নেল ওয়ালিরও সেরকম একটা লক্ষ্য যে নাই, এটা জোর দিয়ে বলা যায় না। কারণ তার রাজনীতির পুরো জিনিসটাই যদি আপনি পর্যালোচনা করেন সিরিয়ালি, তাহলে দেখবেন কিন্তু উনি সেই রকম কোন রাজনীতি করেন। সবসময় ক্ষমতার কাছাকাছি থেকেছেন, ক্ষমতাকে চর্চা করতে চেয়েছেন, ক্ষমতার বাইরে উনি যেতে চান নাই সহজে। এবং উনি একটা তার এলাকায় উনি জনপ্রিয়, হয়তো তার সততার কারণে, হয়তো ব্যক্তি হিসেবে তিনি ভালো লোক সেই হিসেবে কারণে, কিন্তু ওই এলাকা তো পুরো দেশ না। আপনাকে বুঝতে হবে যে আপনি যখন মন্ত্রী হবেন তখন তো আপনি, আমি আসলে মানে ওই ইকুয়েশনটাই বোঝার চেষ্টা করছিলাম যে তার অনেকেই তো এমপি হওয়ার জন্য আসলে জোরটা করছেন, তার জন্য মানে
এমপি হতে জোট করার খুব একটা দরকার হয়নি, তিনি ব্যক্তিগতভাবে নির্বাচিত হয়ে এর আগে এসেছেন এলডিপি থেকে Right. এখানে। তো সেই কারণে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে মন্ত্রী হওয়ার জন্য গেলেন কিনা, এমপি হওয়া অন্যদের সবার ক্ষেত্রে এমপি হওয়ার বিষয় আছে, ওনার ক্ষেত্রে হয়তো মন্ত্রী হওয়ার স্বপ্ন বিষয় আছে দেখছেন, কিনা। বলা তো যায় না। ওকে, আমি একটু ডক্টর মেনাজ মোমেন আপনার কাছে আসি ইউক্রেন রাশিয়া প্রসঙ্গে, কারণ একদম শেষের দিকে চলে এসেছি। সেটি হলো যে পুরো শান্তি প্রক্রিয়াকেই ব্যাহত করে তুলতে পারে যেটি রাশিয়ার অভিযোগ, পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা, ইউক্রেনের অস্বীকার। তো সেই জায়গায় আমাদের প্রেসিডেন্টও প্রতিক্রিয়া জানাচ্ছেন, পুরো বিষয়টি আসলে ঘোলাটে হয়ে উঠছে কিনা। পুরো বিষয়টা তো প্রথম থেকেই ঘোলাটে। হ্যাঁ, তারপরে যে শান্তি হবে সেখানে আপনার সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে, কিন্তু রাশিয়া এমন শক্তিশালী অবস্থানে আছে, তারা কোনো ছাড় দেওয়ার জন্য প্রস্তুত না। আর ইউক্রেন এমন দুর্বল জায়গায় আছে যে তাদের ছাড় না দিয়ে উপায় নাই, কিন্তু তারপরও তারা কোনো ছাড় দিতে রাজি না। তো এই অবস্থায় তো কোনো শান্তি চুক্তি হতে পারে না। তবে যেই মুহূর্তেই শান্তি চুক্তি কোনো না কোনো সময় মানে যুদ্ধ যখন বন্ধ হবে, জেলেনস্কি তো ক্ষমতায় থাকতে পারবেনই না, এবং তার তার বিরুদ্ধেও কিন্তু আরো অনেক ধরনের অভিযোগ আছে আগে থেকে, আপনার করাপশনের অভিযোগ, অনেক ধরনের জিনিস আছে, ওগুলো সব সামনে চলে আসবে। আর তাছাড়া মানে তার অবস্থান কি বলবো, মানে আহ, মানে ইউক্রেন আপনার যুদ্ধ মুক্ত হলেও সেখানে জেলেনস্কি খুব শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন বলে আমার মনে হয় না। আরেকটা বড় জিনিস হচ্ছে যে ইউক্রেনের এই মুহূর্তে ইউক্রেন যদি শান্তি চুক্তি মানে, তাদেরকে যে যে জিনিস কম্প্রোমাইজ করতে হবে সেগুলোর জন্য ইউরোপ রাজি না। কাজে আপনার এই পুরো জিনিসটাই প্রথম থেকে অনেক অনেক ঘোলাটে, এবং এটা কিভাবে করে এটার যে একটা মানে একটা শান্তির জায়গায় পৌঁছানো যাবে সেটা খুবই খুবই দুরূহ। কারণ এখানে শুধু রাশিয়া ইউক্রেন না, এখানে আমেরিকার স্বার্থ, এখানে ইউরোপের স্বার্থ, অনেক কিছুই আপনার জড়িত আছে, এবং কেউই কোনো কিছু ছাড়তে রাজি হচ্ছে না। জি, মাহমুদ রেজা চৌধুরী, একটু আপনার কাছে শুনি যে রাশিয়া কিন্তু পাল্টা হুমকিও দেওয়া শুরু করেছে, এবং হুমকিগুলো নিঃসন্দেহে দেখছেন যে তারা ছেড়ে কথা বলবে না। যেখানে আগের ঝামেলাই মেটানো যাচ্ছে না, সেটির জন্যই দফায় দফায় বৈঠক করতে হচ্ছে। নতুন করে যদি আরেকটা ঝামেলা তৈরি হয় তাহলে তো শান্তি অনেক সুদূর পরাহত হয়ে যাওয়ার কথা। এখানে আমি ডক্টর মেহেরাজের সাথে একমত, এবং নতুন করে কিছু আমার বলার নাই, কারণ উনি সবটাই বলে দিয়েছেন যে রাশিয়া কোনোভাবেই আপোষ করবে না, এবং ইউরোপেরও আপোষ করতে গেলে, ইউরোপের শান্তি চুক্তি মানতে গেলে, আই মিন ইউক্রেনের শান্তি চুক্তি মানতে গেলে ইউরোপের অনেক দেশ তার সাথে রাজি হবে না। তো এখানে খেলাটা হচ্ছে একটা বৃহৎ মাছের সাথে একটা পুঁটি মাছের। তো এই যে লড়াইটা, অসম লড়াই, এই লড়াইয়ে ইউনেস্কো, আই মিন জেলেনস্কি আপনার ইউক্রেনে কতটা তার মর্যাদা নিয়ে দাঁড়াতে পারবেন বা শান্তি চুক্তি করে শান্তি অর্জন করতে পারবেন, এই ব্যাপারে অনেক বড় সন্দেহ আছে। এবং যেহেতু রাশিয়া কোনো কিছুতেই, আমেরিকা যেমন কোনো কিছু তার মতের বাইরে, চিন্তার বাইরে মেনে নেয় না, রাশিয়াও তা মেনে নেবে না, তাই না? আপনি যদি ইরানের সাথে আপনার ইরাকের সাথে যদি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেখেন, সেখানে আপনি কি দেখেছেন যে যুক্তরাষ্ট্র কখনোই ইরাকের কোনো দাবি মেনে নিয়ে কোনো কাজ করেছে? তা তো করেনি। আরেকটা কথা হচ্ছে যে জেলেনস্কি ইজ নট এ নেলসন ম্যান্ডেলা, হি ইজ নট এ ফিডেল ক্যাস্ট্রো, হি ইজ নট এ লি কোয়ান, কেউ না। অতএব তার নেতৃত্বে ইউক্রেনের সেই পূর্বের স্বাধীনতা, মর্যাদা, আত্মমর্যাদা, সার্বভৌমত্ব রক্ষা পাবে রাশিয়ার সাথে যুদ্ধ করে, এই ব্যাপারটা একটা সন্দেহ আছে। এবং এইটা কিভাবে মানে সবশেষে সমাধান হবে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে সেই সমাধানটার কোনো সহজ পথ বা আপনার শান্তি চুক্তি বলে যে কথাটা বলা হচ্ছে, সেই শান্তি আসলেই অশান্তির মোড়কে বাধা পড়ে যাবে কিনা সেটাও বলা কঠিন। অতএব লেটস হোপ ফর দ্য বেস্ট, বাট উই ডু নট নো। এবং এটাই সম্ভবত সমস্যার মূল জায়গাটা, এইসব জায়গায় যে শক্তিটা যার, আইনটা তার। অর্থাৎ সেটি দেশের ভিতরে হোক, দেশের বাইরে হোক, যার মুল্লুক তার। হ্যাঁ হ্যাঁ, মানে মুলুকটা তার, আইনটা তার, তার আইনেই তার মুলুকটা চলছে, পৃথিবীটা চলছে। সেটি রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে হোক, বাংলাদেশের ক্ষেত্রে হোক। এবং সামনের দিনে এই সংকটগুলো আরো বেশি বাড়বে। আমরা হয়তো আমাদের জায়গা থেকে আলোচনাই করে যেতে পারবো, দর্শকরা তাদের জায়গা থেকে শুনতেই পারবেন। সর্বোচ্চ হয়তো এতটুকু আউটপুট আসতে পারে। তারপরও যেহেতু আমাদেরকে আলোচনা করতে হয়, আপনাদেরকে বলতে হয়, আমাকে প্রশ্ন করতে হয়, আমরা সেটি চালিয়ে যাচ্ছি। সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল আবার
রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।